প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বনাম বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, আমরা কি দেউলিয়া হওয়ার পথে? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আজ আমরা এক কঠিন সত্যের মুখোমুখি। রাজধানীর তেলের পাম্পগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন যাবৎ দেখছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজার মাত্র 5 দিনের মাথায় বাংলাদেশের জ্বালানি তেলের মজুদ নেমে এসেছে মাত্র 9 দিনে। কিন্তু কেন? আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেখানে 74 দিনের তেলের মজুদ আছে, জাপানে 250 দিনের, সেখানে এশিয়ার মধ্যে বাংলাদেশে কেন এই মজুদ সর্বনিম্ন? এই মুহূর্তে আমরা যুগান্তরের একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে আলাপ করবার প্রয়াস পাচ্ছি এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিশ্লেষণ করব কিভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং পদ্মা, মেঘনা ও যমুনা চরম অদক্ষতা ও দূরদর্শিতার সাথে স্বেচ্ছাচারিতা শব্দটি যুক্ত করতেই হয়। তারা সবাই মিলে আমাদের এই খাদের কিনারায় এনে দাঁড়িয়েছে কেন, কিভাবে? 16 বছরের আওয়ামী লীগ শাসনকাল পরবর্তী নতুন বাংলাদেশে এই সংকট আমাদের কি বার্তা দিচ্ছে? কেন 2020 সালের সরকারি সিদ্ধান্ত আজও বাস্তবায়ন হয়নি? পুরো বিষয়টি আমরা আজ খতিয়ে দেখব। প্রথমেই আসি পরিসংখ্যানের তথ্যে। একটি দেশের জ্বালানি নিরাপত্তা নির্ভর করে তার আপৎকালীন মজুদের ওপর। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বর্তমান যে 30-35 দিনের তেলের মজুদ ক্ষমতা, তাকে কোনোভাবেই মজুদ সক্ষমতা বলা যায় না। এটি স্রেফ পরিচালন মজুদ। বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন স্পষ্ট বলেছেন, এই ক্ষমতা দিয়ে কোনো বড় সংকট মোকাবেলা সম্ভব নয়। মজার ব্যাপার দেখুন, 2020 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেলের ধারণ ক্ষমতা অন্তত 60 দিনে উন্নীত করা হবে, কিন্তু 6 বছর পেরিয়ে গেছে। আওয়ামী লীগ 3 বছর 3.5 বছর সময় পেয়েছে 20 সালের পরে। এরপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার গেল 1.5 বছর। সেই সরকারের সময় তো আসলে কিছুই হয়নি। অর্থাৎ 6 বছর পেরিয়ে গেলেও তেলের ধারণ ক্ষমতার আমাদের সক্ষমতা বাড়েনি, এটা সত্য কথা। চলুন আমরা একটু এশিয়ার অন্যান্য দেশে কি অবস্থা সেটি দেখে আসি। জাপানে 250 দিনের তেলের মজুদ আছে, ভারতে 74 দিন, থাইল্যান্ডে 61 দিন, ভিয়েতনামে 45 দিন, পাকিস্তান ও শ্রীলঙ্কায় 30 দিনের তেলের মজুদ আছে। বাংলাদেশে কার্যকরভাবে মাত্র 10-11 দিন ডিজেলের ক্ষেত্রে ডিজেলের মজুদ আছে। ডিজেলটা সবচেয়ে বেশি ব্যবহৃত। এই যে আপনার যে সেচ পাম্প চলে, সেই পাম্পেও আপনার ডিজেল ব্যবহার হয়। আপনার যে বিদ্যুতের জেনারেটর চলে, সেটিও ডিজেল ব্যবহার হয়। আপনার যে ট্রাক বাস চলে, সেটিও ডিজেল ব্যবহার হয়। অর্থাৎ ডিজেল হচ্ছে সর্বাধিক ব্যবহৃত। সেই ডিজেলের মজুদ আছে আমাদের 9 দিনের, বা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 10-11 দিনের। এই চিত্রই বলে দেয় আমরা কতটা ঝুঁকির মধ্যে বসবাস করছি। নেপালের মতো ছোট দেশেও যেখানে 10 দিনের মজুদ আছে, আমরা সেখানে বড় অর্থনীতির দেশ হয়েও তাদের কাতারে নেমে এসেছি। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই সক্ষমতা বাড়ানো হলো না? এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ। জ্বালানি তেল বিতরণকারী 3টি সরকারি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা, তাদের প্রধান কাজ ছিল তেলের অবকাঠামো উন্নয়ন করা। অথচ তারা কি করেছে? অভিযোগ রয়েছে এই কোম্পানিগুলো তেলের ধারণ ক্ষমতা বাড়ানোর বিনিয়োগের চেয়ে ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়াতে তারা বেশি আগ্রহী। প্রতিটি কোম্পানির কাছে লভ্যাংশ প্রায় 7 থেকে 10 হাজার কোটি টাকা অলস পড়ে আছে। তারা সেই টাকা দিয়ে নতুন ট্যাঙ্ক তৈরি না করে ব্যাংকের সুদে মুনাফা বাড়িয়ে নিজেদের পকেট ভরছে। শুনলে অবাক হবেন, গত অর্থ বছরে মেঘনা পেট্রোলিয়ামের একজন কর্মচারী 18 লাখ টাকা করে ব্যাংকে যে টাকা রেখেছিল, সেই টাকার লভ্যাংশের বোনাস পেয়েছেন। যমুনা অয়েলের স্টাফরা পেয়েছেন 13,50,000 এবং পদ্মা অয়েলের স্টাফরা পেয়েছেন 6 লাখ টাকা করে। শুধু তাই নয়, চুল কাটার বিল সহ অর্ধশতাধিক
অদ্ভুত সুযোগ সুবিধা তারা নিচ্ছেন সরকারি টাকায়, অথচ তাদের অদূরদর্শিতার খেসারত দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ, যারা আজ পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকার করছে। আইইউবির উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম তামিম বিপিসিকে একটি অদক্ষ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন। কিন্তু কেন? কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজেছিল 1 মাস আগেই। 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে। গত 28 ফেব্রুয়ারি রাতে ইরানের উপর হামলার পর যখন যুদ্ধ শুরু হলো, তার মাত্র 5 দিনের মাথায় আমাদের মজুদ 9 দিনে নেমে এলো। সরকার রেশনিং করতে বাধ্য হলো। কিন্তু বিপিসি কি করলো? 2 থেকে 4 মার্চের মধ্যে তারা ডিলারদের কাছে প্রায় দ্বিগুণ তেল বিক্রি করে দিয়েছে। যেখানে সচেতন হওয়ার দরকার ছিল, সেখানে 3 দিনে 70,000 টন ডিজেল বিক্রি করে মজুদ খালি করা হয়েছে। এর চেয়ে বড় প্রশাসনিক অদক্ষতা আর কি হতে পারে? 2021 সাল থেকে 24 এই 3 বছরে আমাদের তেলের ব্যবহার বেড়েছে হু হু করে। 2019-20 সালে আমাদের জ্বালানি তেলের ব্যবহার ছিল বাৎসরিক 55 লক্ষ টন, যা এখন 70 লক্ষ টন ছাড়িয়েছে। আগামী বছরে এটি 1 কোটি টন ছাড়াবে। কিন্তু সেই তুলনায় অবকাঠামো কতটুকু বেড়েছে? ডিজেল মজুতের সক্ষমতা 2021 সালে ছিল 6,04,000 টন, এখন তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে মাত্র 6,24,000 টনে। ফার্নেস অয়েলের ক্ষমতা তো বাড়েনি, উল্টো কমেছে। দেশের প্রধান প্রধান ডিপোগুলোর অবস্থা দেখুন। সিলেটে ডিজেল আছে মাত্র 2 দিনের, শাসনা বাজার ও আশুগঞ্জে মাত্র 1 দিনের, নাটোর, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কোনো ডিজেল নেই। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্প। 1,28,000 টন মজুতের ট্যাঙ্ক থাকা সত্ত্বেও এই প্রকল্প গত 2 বছর ধরে অলস পড়ে আছে। বিপুল বিনিয়োগের এই সুফল জনগণ পাচ্ছে না, স্রেফ আমলাতান্ত্রিক জটিলতা ও অবহেলার কারণে। এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, কেমন বুঝতে পারছেন নতুন বাংলাদেশ? বিগত 16 বছর শেখ হাসিনা সরকার দেশকে যেভাবে স্থিতিশীল রেখেছিল, সংকটেও যে আরাম দিয়েছিল, তাকে আমরা ভুলে গেছি। আজ যারা তেলের পাম্পে 2 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, তারা বুঝতে পারছেন জ্বালানি নিরাপত্তার অভাব একটি দেশকে কতটা পঙ্গু করে দিতে পারে। সরকার ইতিমধ্যে বিপিসির 2 পরিচালককে ওএসডি করেছে, কিন্তু রদ বদলি কি সমাধান, নাকি পুরো সিস্টেমের সংস্কার প্রয়োজন? জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেনের কথাই বলতে হয়, বাংলাদেশের মতো দেশে অন্তত 90 দিনের তেলের রিজার্ভ থাকা জরুরি। এর জন্য প্রয়োজন মাত্র $1 বিলিয়ন বিনিয়োগ। বিপিসি ও 3 কোম্পানির ব্যাংকে পড়ে থাকা হাজার হাজার কোটি টাকা যদি দেশের জ্বালানি নিরাপত্তায় ব্যবহার না হয়, তবে এর চেয়ে বড় বিলাসিতা আর কিছু হতে পারে না। আজকের এই তেলের রেশনিং এবং দীর্ঘ লাইন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না নিলে যে কোনো দেশ মুহূর্তেই বিপদে পড়তে পারে। আপনারা কি মনে করেন এই সংকটের জন্য দায়ী কারা? কর্মকর্তাদের ওএসডি করাই কি যথেষ্ট, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।